সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজ আমি কাজী মাহসিনা আক্তার, সহকারী অধ্যাপক, আইসিটি বিভাগ, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত অনলাইন ক্লাসে, অনলাইন আইসিটি ক্লাসে। ওকে, তোমরা আজ তোমাদের জন্য আমি এর আগেও ক্লাস নিয়েছি, আজ নিব পঞ্চম অধ্যায়। এর আগে আমি তোমাদের তৃতীয় অধ্যায় নিয়েছি, প্রথম অংশ দ্বিতীয় অংশ নেওয়া হয়েছে। আজ হবে পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ। পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ প্রোগ্রাম ডিজাইন, খুব ইম্পর্ট্যান্ট বিষয় আজকে আলোচনা হবে। অবশ্যই তোমরা এটা মনোযোগ দিয়ে পড়ো এবং পড়ে লাইন বাই লাইন পড়ে ফেলো। এখান থেকে এমসিকিউ হয়, সিকিউ কোশ্চেন হয়। আজ যে বিষয়টা পড়াবো তোমরা মনোযোগ দিয়ে পড়াটা দেখো। ওকে, আমরা বোর্ডে যাই। আমরা পড়াবো পঞ্চম অধ্যায়ে প্রোগ্রাম ডিজাইনের অনুবাদক সফটওয়্যার। এই অনুবাদক সফটওয়্যার, এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেটা হলো অনুবাদক সফটওয়্যার কি, এটা সংজ্ঞাটা তো আমাদের জানতেই হবে। যেহেতু আমরা অনুবাদক সফটওয়্যারটা পড়াবো, তারপরে যাব অনুবাদক সফটওয়্যারের কিছু প্রকারভেদ আছে, সেটাও আমি তোমাদেরকে আজকে একটু পড়াবো। এবং এ থেকে একটা পার্থক্য, অর্থাৎ এখানে যে প্রকারভেদের যে পয়েন্টগুলি আছে সেখান থেকে আমি একটু পার্থক্য নিয়ে আলোচনা করব, তোমরা দেখো। আচ্ছা, এখন আমরা ফার্স্ট যেটা আলোচনা করব সেটা হলো অনুবাদক সফটওয়্যারের সংজ্ঞাটা কি বা অনুবাদক সফটওয়্যার কি। অনুবাদক সফটওয়্যার উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে পরিণত করাকে বলা হয় অনুবাদক সফটওয়্যার। আবার বলছি, উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যার প্রয়োজন, ঠিক তাকেই বলা হয় অনুবাদক সফটওয়্যার। তোমরা অনুবাদক কথাই কিন্তু বুঝতে পারছো। অনুবাদক মানেই হলো একটা থাকে, তাকে কনভার্ট করে বা এটাকে পরিবর্তন করে আরেকটা ভাষায় পরিণত করা। তাহলে এই ভাষাটা কি? অনুবাদক সফটওয়্যার হলো তোমার এই যে উৎস বা সোর্স প্রোগ্রাম। এই উৎস বা সোর্স প্রোগ্রাম হলো এটা একটা মেশিনের ভাষা, যে ভাষাটাকে তার পরবর্তীতে আমরা এই বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে পরিণত করব, সেটাই হলো অনুবাদক সফটওয়্যার। ওকে, এখন আমরা আলোচনা করব অনুবাদক সফটওয়্যারকে কত ভাগে ভাগ করা যায় বা এইটাকে কি কত প্রকার। অনুবাদক সফটওয়্যার সাধারণত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, এই যে অনুবাদক সফটওয়্যারকে আমরা কত ভাগে ভাগ করতে পেরেছি? 3 ভাগে: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। আবার বলছি, অনুবাদক সফটওয়্যারকে 3 ভাগে ভাগ করা যায়: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এখন প্রশ্ন হলো যে কম্পাইলারটা কি? কম্পাইলার হলো যেটা হাই লেভেল প্রোগ্রামিং ভাষা, সেই ভাষাটাকে যখন তোমার মেশিন ভাষা বা অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে তাকে বলা হয় তোমার কম্পাইলার। তাহলে কম্পাইলারটা কি? যখন হাই লেভেল প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করতে পারে, এটা হলো তার ক্ষমতা, অর্থাৎ কম্পাইলার। তাহলে কম্পাইলারের কিন্তু আরেকটা ভালো গুণ আছে, সেই গুণটা হলো সে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। আমি আরেকটু বাস্তব একটা উদাহরণ দেই। আমরা সাধারণত বাংলা ভাষায় ভালো বুঝি, ইংলিশ খুব ভালো বুঝি না। এখন যদি আমার পাশে কেউ যদি ইংলিশ ভালো জানেন, তাহলে আমি যখন বাংলায় করব, তো মাঝে যদি কেউ আমার বাংলা ভাষাটাকে ইংরেজিতে অনুবাদ করে তাকে বোঝানো হয়, সেইটাই কিন্তু আসলে অনুবাদ। এইটাই আমরা বলছি যে অনুবাদক প্রোগ্রাম যেটা।
সফটওয়্যার এই বিষয়টাই, অর্থাৎ আমার ভাষাটাকে ওনার ভাষায় রূপান্তর করা। তাহলে এই যে দেখো কম্পাইলার সে কি করে, আমি যখন কথা বলবো বাংলায় আমার সম্পূর্ণ বক্তব্যটা শুনবে, যে থার্ড পারসন থাকবে, যিনি অনুবাদ করবে, তিনি আমার সব কথাগুলি শুনে একবারে মাথায় নিয়ে তারপরে পরবর্তীতে পাশে যিনি ইংলিশ জানেন বাংলা বুঝেন না তাকে বুঝাবেন একবারে আমার কথাগুলি, আমি কি বললাম, ধরো 5 মিনিট বক্তব্য দিলাম, সেই 5 মিনিটের কথাগুলি একবারে ইংলিশে তাকে বোঝানো, এইটাই হলো কম্পাইলার। তাহলে দেখো কম্পাইলার মানে আমার ভাষাটাকে, ওই যে এটা এখন কম্পিউটারে চিন্তা করো যে আমাদের হাই লেভেল যে প্রোগ্রামটা সেটা মেশিন ভাষায় যখন অনুবাদ করে সেটাই হলো কম্পাইলার। আর কম্পাইলার যে বিশেষ গুণ সেটা হলো সে ওই যে দেখো সম্পূর্ণ প্রোগ্রাম বা সম্পূর্ণ বক্তব্যটা একবারে শুনে সে অনুবাদ করে। ওকে, ক্লিয়ার? কম্পাইলার। এবার আমরা আলোচনা করব কি বলো, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারও কিন্তু তার সংজ্ঞাটা কিন্তু সেম, সেও তাই করে। ইন্টারপ্রেটার যে যিনি থাকবে মানে অনুবাদক ইন্টারপ্রেটার হিসাবে, তার আবার কি সেও কিন্তু আমার ভাষাটাকে আরেকটা ভাষায় রূপান্তর করবে বা ইংলিশ ভাষায় রূপান্তর করবে, এইটাই করবে, সে এই কাজটাই করবে। কিন্তু তার আরেকটা বিশেষ গুণ, সেটা হলো সে করবে মাত্র একটি নির্দেশকে অনুবাদ করে কার্যে পরিণত করবে, করার পর পরের নির্দেশে হাত দেবে। এখন আমি আবার তোমাদের বোঝাই ঘটনাটা কি। এই যে একটু আগে বলেছি, যেমন আমি আর একজন খুব ভালো ইংলিশ জানেন, উনি বাংলা জানেন না আর আমি ইংলিশ ভালো জানি না, অতএব যিনি অনুবাদ করে দিবেন তিনি কি করবে, আগেরটা কিন্তু ছিল ইন্টারপ্রেটার, কম্পাইলার ছিল যে আমার ভাষাটাকে আমার বক্তব্যকে একবারে শুনে তাকে ইংলিশে বোঝানো, কিন্তু ইন্টারপ্রেটার আবার সেটা পারে না, সেই গুণ তার নাই। সে আমার কথাকে এক লাইন শুনবে, এক লাইন শুনে আবার বলবে যে আপনি থামেন, এই সে অনুবাদক যে অনুবাদ করবেন তিনি আবার ওনাকে বোঝাবে যে আমি এই কথাটা বলেছি। ওকে, ওনাকে শোনানোর পর আবার আমার কাছে আসবে আর বলবে পরের লাইনটা কি বলেন ম্যাডাম। তারপরের লাইনটা আবার আমি বললাম, এটা উনি শুনলো, শোনার পরে সেটাকে আবার ইংলিশে অনুবাদ করে তাকে বোঝালো। তার মানে দেখো সে আবার খুব একেবারে একটু ট্যালেন্ট, মানে আক্ষরিক অনুবাদ করে যাকে বলা হয়, একদম যেই কথাটা আমার শুনবে ঠিক সেম কথাটা ওই তার কাছে পৌঁছাবে। তাহলে এই বিষয়টাই, অর্থাৎ তার গুণটাও, সেও অনুবাদ করে কিন্তু এই কম্পাইলার করে হলো সম্পূর্ণ আমার কথাটা শুনে বা বক্তব্যটা শুনে সম্পূর্ণভাবে একবারে বলে দিবে। আর সে করবে যে না, সে সবটা শুনে মাথায় মনে রাখতে পারবে না, তার কথা হলো যে না আমি এক লাইন করে আমি ওখানে বলবো। এতে কিন্তু দুইটাই হয়, এর কাজটা হয়ে যায় একটু ধীরগতি। এক লাইন শুনবে, আবার তাকে বলবেন, আবার ওনাকে বলার পরে আবার আরেক লাইন শুনবেন, বলবেন। এটাতে একটা পজিটিভ দিক আছে যে একেবারে আক্ষরিক অনুবাদ, একটি ওয়ার্ড বাদ যাবে না, প্রতিটা কথায় দুজনের মধ্যে আদান প্রদান হবে, কিন্তু কাজটা একটু দেরি হয়ে যাবে। আর ইন্টারপ্রেটারের বিষয় হলো যেহেতু একবারে শুনে, একটু ট্যালেন্ট বটে, কারণ একবারে শুনে আমার সব কথাকে একটু সঙ্গে সঙ্গে বলবে, কাজটা দ্রুত হবে। তবে এটাও ঠিক যে সামান্য একটু মিসিং হয়ে যেতে পারে, যেমন একটা কথা হয়তো বাদ পড়ে যেতে পারে। তো যাক, এই দুটার বিষয় হলো এটা। এখন আমরা তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্যটা পড়তে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসে, অর্থাৎ এইভাবেই আসে। অনুবাদক সফটওয়্যার কি, হয়তো 1 নাম্বার কোশ্চেন হিসেবে আসে, অনেক সময় আসে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার একটু সম্পর্কে জানতে চায়, অথবা অনেক সময় যেটা আসে সেটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের পার্থক্য। তাহলে আগে আমরা কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্যটা আগে বুঝি, কারণ যেহেতু আমরা একটু এখানে সংজ্ঞাটা শিখে ফেললাম, তারপরে আমরা একটু অ্যাসেম্বলারকে নিয়ে আলোচনা করব। এখন আমরা আবার একটু পার্থক্যে চলে যাই। দেখো কম্পাইলার ও ইন্টারপ্রেটারের পার্থক্য। এখন
দেখো ওই যে কম্পাইলার ইন্টারপ্রেটার, ঠিক একটু আগে আমি যা যা কথা বলেছি ওই কথাগুলি যখন তুমি একটু সাজাবে সেটাই কিন্তু পার্থক্য হবে। আবার আরেকটি প্রশ্ন হতে পারে, আমি এখনই তোমার লাস্টে বা এখনই লিখে দিই, সেটা প্রশ্নটা একটু পরেই লিখে দিই, আমার হাতে এখন একটু কলম টলম নাই। দেখো কম্পাইলার ইন্টারপ্রেটার, আমরা এই একটু আগেও যে সংজ্ঞাগুলি দেখেছি, সংজ্ঞার কথা বলেছি, একটু গুণাগুণও বলেছি, সেইগুলিই কিন্তু আসলে তুমি যখন গুছায় লিখবে সেটাই কিন্তু পার্থক্য। এই জন্য তোমরা একটু বেশি যদি চিন্তা করো তাহলে পার্থক্যটা যখন তোমরা দেখবে পাশাপাশি, অর্থাৎ এখানে কম্পাইলার সম্পর্কে লেখা আছে, এখানে ইন্টারপ্রেটার সম্পর্কে লেখা আছে, তাহলে তোমাদের কিন্তু মাথায় রাখতে বেশি ইজি হবে এবং তোমাদের বাকি সব কিছু পড়তে খুব ভালো লাগবে। ওকে, তাহলে এটা খেয়াল করে দেখো পার্থক্য। দেখো কম্পাইলার তার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, এটা কিন্তু আমি একটু আগেও বলেছি, তার একটা বিরাট গুণ, সে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। আর ইন্টারপ্রিটার করে কি দেখো, এক লাইন করে পরে আবার অনুবাদ করে, পরে অনুবাদ করে, তাহলে সে করবে একবারে একসাথে করবে আর সে লাইন বাই লাইন করবে। আর ডিবাগিং ও টেস্টিং, যখন একটা প্রোগ্রাম, এই যে যখন আমি একটু আগে বলেছি যে আমরা দুইজন কথা বলছি সেখানে, তখন কিন্তু যখন এই কম্পাইলার বিষয়টা থাকবে, মানে কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম যদি বা থাকে যে অনুবাদ করবে, সে তার বিষয়টা কি হয়ে যাবে, একটু এই সম্পূর্ণ প্রোগ্রামটা একটু এই ডিবাগিং আর টেস্টিংয়ের ক্ষেত্রে একটু কী হবে, ধীরগতি হবে। এটা হয়তো ডিবাগিং এবং টেস্ট, যখন একটু টেস্ট করবে আর ডিবাগ করা উচিত, বা ডিবাগিং বলতে এখানে কিছু ভুল ত্রুটি আছে কি না সেগুলি খুঁজে বের করা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ, সেটা হলো ডিবাগিং। ডিবাগিং হলো কোনো প্রোগ্রামে ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। আর টেস্টিং মানে টেস্ট করা, আবারও খুঁজে দেখলো যে না এখানে কোনো ভুল টুল কিছু বললাম কি না, এইগুলি দেখা, এটা আবার ধীরগতি হয়, কারণ সে তো একবারই কথা বলে ফেলে, তখন একটু ভুলও বেশি হতে পারে, আবার টেস্টও একটু বেশি করতে হতে পারে, এই জন্য এটা একটু ধীরগতি হবে। আর কিন্তু দেখো ইন্টারপ্রেটার, সে তো আগেই এক লাইন বাই লাইন করে, লাইন বাই লাইন করা মানে হলো তার কোনো ভুল হওয়ারই সম্ভাবনা নেই। তাহলে তখন সে যদি ডিবাগিং করতে যায় যে এখানে ভুল আছে কি না, দেখি তো দেখবে যে না হয় কোনো ভুল নাই, টেস্টিং করতে গিয়ে কোনো, এই জন্য এটা দ্রুত গতি হবে। ক্লিয়ার তোমরা? কারণ এইটার বেলায় যে গতিটা একবারে বলাতে এটাতে একটু ভুল টুল বেশি থাকতো, এটাতে কম, এই জন্য এটা দ্রুত গতি আর এটা কি ধীর গতি। আর কম্পাইলার একবার কম্পাইলার করা হলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না, এটা আবার তার একটা গুণ, কম্পাইল করার আর অনুবাদ করার প্রয়োজন হয় না। আর এই ক্ষেত্রে প্রতিবার কাজের পূর্বে পুনরূপান্তর প্রয়োজন হয়, অর্থাৎ প্রতিবার যখন সে একটা লাইন বলবে আবার আরেকটা বলতে যাবে, সেটা পুনর্বার সে চিন্তা করে রূপান্তর করে আবার ওখানে বলবে, এইটা হলো তার আরেকটা গুণ। এখন দেখো এই কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে পরিণত হয়। এই যে কম্পাইলটা রূপান্তরিত যে প্রোগ্রাম, রূপান্তর করার পরে যেটা সেটা সম্পূর্ণটাই যান্ত্রিক প্রোগ্রামে পরিণত হয়। আর এর মাধ্যমে যে রূপান্তরিত প্রোগ্রাম, এটা পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে পরিণত হয় না। আর প্রোগ্রাম নির্বাহের জন্য এটা কম সময় লাগে, এটা আমি একটু আগে বলেছি যে যেহেতু একবার শুনেই সঙ্গে সঙ্গে বলে, যার জন্য এটা একটু দ্রুত গতিতে কাজ হয়। আর এটা যেহেতু লাইন বাই লাইন পড়ে এবং অনুবাদ করে, সেই জন্য এটা একটু বেশি সময় প্রয়োজন হয়। তাহলে আমরা এই দেখো কি করেছি, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারে পার্থক্য পড়েছি। কিন্তু এইখান থেকে ঠিক পার্থক্য থেকে তোমরা আরেকটা বিষয়ও চিন্তা করতে পারো, সেটা হলো এই তোমার কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের সুবিধা অসুবিধা। তোমরা যদি পার্থক্যটা খুব ভালো করে পড়ো তাহলে আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, তোমরা যদি আমি প্রশ্ন করি যে কম্পাইল এবং ইন্টারপ্রেটারের সুবিধা অসুবিধা কী, তখন কিন্তু তোমরা এই কথাগুলি দিয়েই নিজেরা তৈরি করতে পারবে যে তাহলে কম্পাইলার দিয়ে কি সুবিধা, কারণ কি এটা একসাথে করে, এটা অসুবিধা হলে এইটার অসুবিধা হলে এটা ধীরগতি, আবার এটা কম সময় লাগে, এইটা আবার আর কম্পাইলার করার প্রয়োজন হয় না, এটার মধ্যেও কিছু সুবিধা আছে, আবার অসুবিধা হলো সে ধীরগতি।
আর এটার মধ্যে অসুবিধা হলো সে এটা তার সুবিধা হলো সে খুব দ্রুতগতি, কিন্তু সে এক লাইন করে, সেজন্য তার সময় বেশি লাগে। তার মানে তোমরা চিন্তা যদি করো, এখান থেকে আরেকটি প্রশ্ন তুমি উত্তর দিতে পারো, সেটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের সুবিধা অসুবিধা। এই জিনিসটা তোমরাই নিজেরাই এটা প্রশ্ন নিজেরা ভাববে এবং নিজেরাই তোমরা এখান থেকে উত্তরটা বাই করবে। তাহলে বের করার পর এই যে দেখো, তাহলে এই বিষয়টা যখন তোমরা পড়বে তখন অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্টুডেন্টস, আমি তোমাদেরকে কিন্তু অনুবাদক প্রোগ্রামের এই যে দেখো কম্পাইলার, ইন্টারপ্রেটার, এটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন বাকি আছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের তোমরা সংজ্ঞাটা একটু শিখে নিও। সেই সংজ্ঞাটা একটু আমি বলে দিচ্ছি। অ্যাসেম্বলার হলো অ্যাসেম্বলি ভাষার লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় বা অবজেক্ট প্রোগ্রামে পরিণত করে। সে কি করে? শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কিন্তু এই আমার মতো তোমার মতো ইংরেজি বা বাংলা এরকম না। এটা তোমার কিছু কোড জাতীয়, যেমন সাবট্রাকশান, এডিশন মানে যোগ করো, সাবট্রাকশান বিয়োগ করে, এরকম বিষয়টা। সেটা যদি তুমি কোড আকারে লিখতে চাও, অনেক সময় কিন্তু তোমরা খাতায়ও লেখো। এই সাবট্রাকশান পুরোটা লেখো না, লেখো কি ওই SUB সাব দিলেই কিন্তু কম্পিউটার বুঝে যায় যে এটা সাবট্রাকশান মানে বিয়োগ করতে হবে। ADD দিলেই কিন্তু কি বুঝে যায়? এড করো, বা এডিশন পুরোটা লেখার প্রয়োজন হয় না। ঠিক এই ধরনের কোডকে সে মেশিন ভাষায় পরিণত করতে পারে। তাহলে দেখো তার ক্ষমতাকে এই যে নেমনিক কোড এবং অ্যাসেম্বলি যে অ্যাড্রেসগুলো থাকে, এই বিষয়গুলি তার এই তোমার এই মেশিন ভাষায় সে রূপান্তরিত করতে পারে। তাহলে অ্যাসেম্বলার কি বুঝতে পেরেছ? তার এইটাই সে একমাত্র করতে পারে যে অ্যাসেম্বলি ভাষায় যেসব প্রোগ্রাম সেটাই সে অনুবাদ করতে পারে। আর কোনো কিছু অনুবাদ করার তার খুব একটা ক্ষমতা থাকবে না। তাহলে আজ স্টুডেন্টস তোমাদের যেটুকু পড়ালাম তোমরা খুব ভালো করে এটা পড়ে ফেলো। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।